বন্ধু, তোমরা শুনছো টাইম টেলার্স। টাইম টেলার্সের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কি। লোকের অনুমানের কারণে এই রোড কাছে জিজ্ঞাসা করে সন্দেহজনক কিছুই জানা যায়নি। ভূত সত্যি হোক আর মিথ্যেই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা এমনিতেই ভারী হয়ে ওঠে। কিভাবে এইসব অনুমান দূর করা যাবে সেই নিয়ে চিন্তায় দিন কাটে। সে আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে, মানুষের মতন গরম কিন্তু ভয়ঙ্কর মূর্তি। বিছানার ওপরে পড়ে সে ছটফট করছে এবং ছটফটানোর কারণে চাদর কুঁচকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। বলবান ব্যক্তি হওয়ার সত্ত্বেও প্রায় কাবু হয়ে পড়ছে। জানতে হলে শুনুন টাইম টেলার্সের সপ্তম গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে। লোকে বলতো 28 নম্বর হরিপুর স্ট্রিটে যারা যারা বাস করে তাদের সবাই মানুষ নয়। আমি কিন্তু মানুষ, এবং ওই মেষ বাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি তারা আমারই মতনই মানুষ। এর ও তার কাছে জিজ্ঞেস করেও সন্দেহজনক কিছু জানতে পারিনি। রাত্রে মাঝে মাঝে নাকি কোনো কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়। সিঁড়ির ওপরে কাদের পায়ের শব্দ হয়। অন্ধকারে কারা যেন ফিসফিস করে কথা বলে। এসব যে ভূতের কীর্তি, মেষের অন্যান্য লোকেরাও জোর করে তা বলতে পারল না। বাজে ভ্রমও হতে পারে, কারণ কেউ চোখে কিছু দেখেনি। সেদিনটা ছিল মেঘলা। পূর্ণিমাতেও চাঁদ পেয়েছিল ছুটি। বৃষ্টি জল বারবার আকাশের অন্ধকারকে ধুয়ে দিচ্ছিল, কিন্তু মুছে দিতে পারছিল না। খাওয়া দাওয়ার পরে বসে বসে ভূতের গল্পই হচ্ছিল। কাহিনীটা রোমাঞ্চকর হলেও নাকি সত্যি, কিন্তু গল্প যিনি বলছিলেন, গল্পের ভূতটাকে তিনি ছচক্ষে দেখেননি। সচরাচর যা হয়ে থাকে, সত্য ভূতের গল্প শোনা যায়, কিন্তু সত্য ভূত চোখে কেউ দেখে না। ভূত সত্যই হোক আর মিথ্যেই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা কেমন ভারী হয়ে ওঠে। আমি ভূত মানি না, ভূত কখনো দেখিও নি, দেখবার আশাও রাখি না। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে যখন বিছানায় গিয়ে আশ্রয় নিলাম, তখন বুকের কাজটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে হলো ঘরের থমথমে অন্ধকার যেন কেমন একটা অস্বাভাবিক ভয়ে ছমছমে হয়ে আছে। খাটের ওপরে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করলাম, তবু চোখে ঘুম নেই। এমন সময় একটা ভয়ানক কাণ্ড হল। ঠিক যেন কড়িকাঠ থেকে আমার বুকের ওপরে কি একটা খসে পড়ল। একটা হাত পাওয়ালা জীব দুয়াতে সে আমার গলা চেপে ধরলেন। কুকুর নয়, বিড়ালও নয়, কি এটা? মানুষ। কড়িকাঠ থেকে পড়ল মানুষ। কাপুরুষ নই, কিন্তু তবু আতঙ্কে আত্রি উঠলাম। দুখানা হাড় কঠিন হাত আমার গলা টিপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও প্রাণপণে তাকে চেপে ধরলাম। সে আমার গলা ছেড়ে দিল বটে, কিন্তু ভীষণ বিক্রমে আমার সঙ্গে লড়তে লাগলো। কখনো আঁচড়ায়, কখনো কামড়ায়, কখনো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনুভবে বুঝলাম জীবনটা একেবারে উলঙ্গ। সবাই জানে আমি খুব বলবান ব্যক্তি, কিন্তু সেই অজানা জীবনটাকে কায়দায় আনতে গিয়ে আমার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার মতো হলো। অনেকক্ষণ জোজাজুজির পর আমি যখন প্রায় কাবু হয়ে পড়েছি, তখন টের পেলুম যে সেও ফুসফুস করে বেজায় হাঁপাচ্ছে। তখন উৎসাহিত হয়ে আমি দ্বিগুণ বিক্রমে তার বুকের ওপরে দুই হাঁটু দিয়ে চেপে বসলাম। তারপর এক হাতে তার গলা টিপে আরেক হাতে বেড সুইচটা চিপে দিলুম। কিন্তু আলো জ্বালার সঙ্গে সঙ্গে যা দেখলুম, শুনলে কেউ বিশ্বাস করবে না। এখনো সে মুহূর্তের কথা ভাবলে প্রাণ আমার শিউরে ওঠে। আলো জেলে বিছানার উপরে আমি কিছুই দেখতে পেলাম না, কিছুই নেই। তবে আমি কাকে চেপে ধরে আছি? কি আমার সর্বাঙ্গ আছড়ে কামড়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে দিচ্ছে? আমার দুহাতের ভিতরে এমন ছটফট করছে। এই দেহ তপ্ত মাসল
এই হৃৎপিণ্ড ধূপ ধূপ করছে, এর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অথচ আমার চোখের সামনে কিছুই নেই। কোনো অস্পষ্ট ছায়া বা ধোঁয়াটেও রেখা পর্যন্ত নয়। এতক্ষণ পরই মহা ভয়ে আমি চিৎকার করে উঠলুম, একবার নয়, দুবার নয়, বারবার। এই ব্যাপারে ওর চিৎকার না করে থাকা যায় না। পাশের ঘরে থাকতো আমার বন্ধু মহিম। সে তাড়াতাড়ি ছুটে এলো। আমার মুখ নিশ্চয়ই ভয়ে সাদা হয়ে গিয়েছিল, কারণ ঘরে ঢুকেই সে বলে উঠল, নবীন, নবীন, ব্যাপার কি? তুমি ওরকম হয়ে গেছো কেন? মহিম, কে আমাকে আক্রমণ করছে। আমি একে চেপে ধরে আছে, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না। ও ও করে কারা হেসে উঠল। ফিরে দেখি আমার চিৎকারে মেসের সবাই ঘরের ভিতরে ছুটে এসেছে। আমার কথা শুনে তারাই হাসছে, তারাই ঠাউরাচ্ছে। আমার মাথা হঠাৎ বিগড়ে গেছে। মহিম বলল, নবীন, আজ কি তুমি সিদ্ধি টিদ্ধি কিছু খেয়েছো? আমি সকাতুরে বললুম, দোহাই তোমার, আমার কথা বিশ্বাস করো। দেখছো না আমার গা দিয়ে রক্ত ঝরছে? দেখছো না এর ধাক্কায় আমার দেহ কেঁপে কেঁপে উঠছে? আচ্ছা, এইতেও যদি বিশ্বাস না হয় তোমার, তবে তুমি নিজেই এদিকে এসো, এর গায়ে হাত দিয়ে দেখো। মহিম এগিয়ে এলো। তারপর আমার নির্দেশ অনুসারে এক জায়গায় হাত দিতেই তীব্র চিৎকার করে উঠল। মহিমও ওকে ছুঁড়েছে। আমি যন্ত্রণাকৃত স্বরে বললুম, মহিম, আমি আর একে ধরে রাখতে পারছি না। ওর জোর যেন ক্রমেই বেড়ে যাচ্ছে। ঘরের ওই কোণে এক গাছে দড়ি পড়ে আছে, শিগগিরই দড়ি কাছে নিয়ে এসো, আমাকে সাহায্য করো। মহিম আর আমি দড়ি দিয়ে সেই অদৃশ্য জীবটাকে বাঁধতে লাগল। সে এক অদ্ভুত দৃশ্য, শূন্যতার চারিদিকে জড়ি জড়ানো। ঘরের ভিতরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা ভাবল আমরা কোনো কৌতুক অভিনয় করছি। বাড়িওয়ালা বলল, এই পাগলামি দেখার জন্য কি তোমরা রাত 2টোর সময় আমাদের ঘুম ভাঙালে? আমি রেগে বললুম, পাগলামি? যার খুশি হয় এসে এর গায়ে হাত দিয়ে দেখুন না। কিন্তু সেই পরীক্ষাতেও কেউ রাজি হলো না। তবু তারা আমাদের কথায় বিশ্বাস করল না। বাড়িওয়ালা বলল, জ্যান্ত জীব, অথচ দেখা যায় না, এই কেমন গাঁজাখুরি কথা। আমি আর মহিম তখন একসঙ্গে দড়ি ধরে সেই অদৃশ্য জীবনটাকে টেনে তুললুম। তারপর দু একবার তাকে শূন্য দুলিয়ে দড়িগাছা ছেড়ে দিলুম। একটা ভারী জিনিস পড়লে যেমন হয়, ধপাস করে একটা শব্দ হলো। বালিশ আর বিছানার মাঝখানে নেমে গেল এবং খাটের কাঠ মচমচ করে আর্দ্রনাদ করে উঠল। পর মুহূর্তে ঘরের ভিতরে আর জনপ্রাণী রইল না। বিষম ভয়ে সকলেই হুড়মুড় করে বেগে পলায়ন করল। বিছানার উপরে পড়ে সে ছটফট করছে, আর ছটফটানির চোটে বিছানার চাদরখানা কুঁচকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। মহিম বলল, নবীন, এই দৃশ্য চোখে দেখতেও আমার ভয় হচ্ছে। আমারও। কিন্তু ব্যাপারটা যে একেবারেই ধারণাতীত তাও বলতে পারি না। তুমি কি বলছো? এর চেয়ে ধারণাতীত ব্যাপার কি আর হতে পারে? পৃথিবীতে এমন ব্যাপার আর কখনো ঘটেছে? আচ্ছা, ভালো করে ভেবে দেখো, আমাদের সামনে একটা বস্তু রয়েছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। বাতাসকেও আমরা দেখতে পাই না, কিন্তু তাকে আমরা ছুঁতে পারি। বাতাসের অস্তিত্ব কি আমরা অস্বীকার করি? কিন্তু এ যে জীবন্ত, এর বুকে হাত দিলে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করবে। নবীন, তুমি প্রেত চক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয় যাদের দেখা যায় না, কিন্তু ছোঁয়া যায়। মহিম, তুমি কি তবে বলতে চাও আমরা একটা প্রেতকে গ্রেপ্তার করেছি? আমি এখন কিছুই বলতে চাই না, তবে ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়ব না। দেখো, বিছানা আর তোলপাড় হচ্ছে না, নিঃশ্বাসের শব্দও হচ্ছে আস্তে আস্তে। বন্দি বোধহয় ঘুমাচ্ছে। সে রাত্রে কিন্তু
আর আমাদের ঘুম হলো না। এরপরেও কি কারোর চোখে ঘুম আসে? পরদিন সকালবেলায় আমাদের মেজবাড়ির সামনে শহর যেন ভেঙে পড়ল। সকলেরই মুখে এক জিজ্ঞাসা, যাকে আমরা পাকড়াও করেছি সেটা কি? কিন্তু যা কিছু প্রশ্ন হচ্ছে সবই ঘরের বাইরে থেকে। ঘরের ভিতরে ভরসা করে কেউ পা বাড়াচ্ছে না। তার আকার কীরকম সেটা জানবার জন্য মন ব্যস্ত হয়ে উঠল। সাবধানে, পাছে কামড়ে দেয়। তার গায়ে হাত বুলিয়ে যা বুঝেছি, মানুষের মতো। নাক, চোখ, মুখ, মাথায় চুল নেই, হাত আর পাও মানুষের মতো। লম্বায় 13-14 বছরের বয়সের বালকের মতো। পরদিন সন্ধ্যায় আগেই মেসের সমস্ত ভাড়াটি তল্পিতল্পা গুটিয়ে সরে পড়ল। বাড়িওয়ালা এসে বলল, ও আপদকে আমি আমার বাড়িতে রাখবো না। তোমরা যদি রাখতে চাও তো আমি তোমাদের নামে নালিশ করব। আমি বললাম, ইচ্ছে করলেই তুমি একে বিদায় করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাকে বিদায় করতে রাজি আছে টাকার লোভ দেখেও এমন লোক খুঁজে পাওয়া গেল না। সেখানে বন্দি হয়ে সে দিনের পর দিন ধরপড় করতে লাগল। সপ্তাহখানেক পরে মহিম একদিন হঠাৎ বলল, আমাদের বন্দির চেহারা কী রকম তা জানবার এক উপায় আমি আবিষ্কার করেছি। কি উপায়? ওর দেহ যখন স্পর্শ করা যায় তখন প্যারিস প্লাস্টার দিয়ে অনায়াসেই ওর ছাঁচ তোলা চলবে। ঠিক বলছো, কিন্তু সে সময় ও যদি ছটপট করে তাহলে তো ছাঁচ উঠবে না। নবীন, তুমি তো ডাক্তারি শিখেছ, ওকে ক্লোরোফর্ম দিয়ে তুমি তো খুব সহজেই অজ্ঞান করে ফেলতে পারো। তাহলে ছাঁচ তুলতে আর কিছুই বাধা হবে না। এখনই ভয়াবহ জীবকে নিয়ে কি করা যায়? একে বাড়ির ভেতরে রাখাও চলবে না, ছিঁড়ে দেওয়াও অসম্ভব। ছাড়া পেলে পৃথিবীর কত মানুষের ঘাড় মটকাবে তা কে বলতে পারবে? তবে কি করব আমরা? একে হত্যা করে সকল আপদ বিপদ চুকিয়ে দেব? না, তাও সম্ভব নয়। এর গরম যে মানুষের মতো। প্রতিদিনই এসব কথা আমাদের মনে হয়। সেই অদ্ভুত অদৃশ্য জীবের খাদ্য যে কি তাও বোঝা গেল না। সকল রকম খাবারই তার সামনে রেখে দিই, কিন্তু সে কিছুই ছোঁয় না। 15 দিন কেটে গেল, তবু অনাহারে সে মরল না। তখনও ছাড়ান পাওয়ার জন্য সে গড়াগড়ি দিয়ে ও ছটপট করে সারা বিছানা তোলপাড় করে তুলছে। কিন্তু তারপরে ধীরে ধীরে তার ছটপটানি কমে এলো। 20 দিন পরে দেখা গেল তার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে বুঝলাম তার দেহ কঠিন, আড়ষ্ট ও ঠান্ডা। সে মরেছে, কিন্তু কি সে? এ কি সেই অদৃশ্য জগতের কেউ, যে জগতের বাসিন্দারা মানুষকে রাত্রে এসে ভয় দেখায় এবং আমরা যাদের প্রেত বলে মনে করি